হিসাব বিজ্ঞানের খুবই সাধারণ এবং খুবই বেসিক একটি টপিক হলো লেনদেন। লেনদেন ব্যতীত হিসাব বিজ্ঞানের কোনো কার্যই সম্পাদন করা সম্ভব না। আজকে আমরা দেখব লেনদেন কি এবং লেনদেনের বৈশিষ্ট্যগুলো কি কি, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব, চালান, ক্যাশ মেমো সহ লেনদেনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল বিষয়গুলো আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। ওকে, তাহলে আমরা প্রথমে আসি লেনদেন কি। হিসাব বিজ্ঞানের ভাষায় কেবল সেই সকল ঘটনাকে লেনদেন বলা হয় যা একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। অর্থাৎ যদি কোনো একটি ঘটনাতে প্রতিষ্ঠানের ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, তখনই আমরা তাকে লেনদেন হিসেবে আখ্যায়িত করতে পারি। অন্যভাবে বলতে পারি যে কোনো অর্থমূল্য সম্পূর্ণ ঘটনা যা হিসাবের খাতে রেকর্ড করা হয় তাকে লেনদেন বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি 5,000 টাকা পণ্য ক্রয়। এখানে যিনি ক্রেতা উনি পণ্য ক্রয় করলেন, যিনি বিক্রেতা উনি 5,000 টাকা পেলেন। এখানে আর্থিক একটি লেনদেন ঘটেছে, এখানে আর্থিক পরিবর্তন হয়েছে, যা আমাদের লেনদেনের সংজ্ঞার মধ্যেই আছে যে কেবল সেই সকল ঘটনাই লেনদেন যা একটি প্রতিষ্ঠানের আর্থিক পরিবর্তন ঘটায়। ওকে, তাহলে আমরা লেনদেনের আরও কয়েকটা উদাহরণ দেখতে পারি, যেমন টিভি ক্রয়, ফ্রিজ ক্রয়, মূলধন বিনিয়োগ ইত্যাদি। এসব সবগুলোই এক একটা লেনদেন। এখন আসি লেনদেন ও ঘটনার মধ্যে পার্থক্য। লেনদেন ও ঘটনার মধ্যে পার্থক্য হলো যে সকল ঘটনাকে অর্থের মূল্যে পরিমাপযোগ্য করা যায় না, অর্থের মাপকাঠি দ্বারা পরিমাপযোগ্য করা যায় না, তাহাকে ঘটনা বলে। যে সকল ঘটনাকে অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় তাই হলো লেনদেন, যেটাকে অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় না তাই হলো ঘটনা। এখন আমরা যদি উদাহরণ দেখি, ঘটনার উদাহরণ যদি আমরা দিই, 5,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। এখানে পণ্য ক্রয়ের জাস্ট ফরমায়েশ প্রদান করা হয়েছে বা অর্ডার দেওয়া হয়েছে, কিন্তু এখনও পণ্যটা ক্রয় করা হয়নি। যেহেতু ক্রয় করা হয়নি, সো আর অর্থের কোনো পরিবর্তন ঘটে নাই, ব্যবসায়ের বা ব্যক্তির আর্থিক কোনো পরিবর্তন ঘটে নাই, ফলে এটি কোনো লেনদেন হিসেবে গণ্য হবে না, এটি একটি ঘটনা মাত্র। যখন 5,000 টাকার পণ্য ক্রয় করা হবে তখন এটা আর্থিক পরিবর্তন ঘটবে, অর্থের মূল্যে পরিমাপযোগ্য হবে, তখন এটাকে আমরা লেনদেন বলে আখ্যায়িত করতে পারবো। আমরা একটি নোট হিসেবে বলতে পারি সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনাই লেনদেন নয়। এখন আমরা দেখি লেনদেনের বৈশিষ্ট্য। কোনো ঘটনাতে সাধারণত 3টি বৈশিষ্ট্য পাওয়া গেলে আমরা সেটাকে লেনদেন বলে আখ্যায়িত করতে পারি। অর্থের মাপকাঠি, এই অর্থের মাপকাঠির মাধ্যমে আমরা বুঝি অবশ্যই অর্থের অঙ্কের পরিমাপযোগ্য হতে হবে। কোনো একটি ঘটনার লেনদেন হওয়ার জন্য এটি অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। 2, আর্থিক অবস্থার পরিবর্তন। কোনো একটি প্রতিষ্ঠানের লেনদেনের মাধ্যমে যদি সম্পদ বৃদ্ধি বা হ্রাস না পায়, বা দায় বৃদ্ধি বা হ্রাস না পায়, বা মালিকানার স্বত্ব বৃদ্ধি বা যদি হ্রাস না পায়, তাহলে সেটাকে আমরা লেনদেন হিসেবে আখ্যায়িত করতে পারি না। কোনো একটি ঘটনা লেনদেন হওয়ার জন্য অবশ্যই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সম্পদ, দায়, মালিকানা সত্ত্বার পরিবর্তন হতে হবে। লেনদেনের একটি অপরিহার্য বৈশিষ্ট্য হলো দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে হলো দুটি পক্ষ। প্রতিটি লেনদেন সংগঠিত হওয়ার জন্য দুটি পক্ষ থাকা আবশ্যক। একটি হলো দাতা, আরেকটি হলো গ্রহীতা। দাতা মানে হলো যিনি দিবেন এবং গ্রহীতা হলো যিনি গ্রহণ করবেন। এখানে এই দুইটি পক্ষকে আমরা সাধারণত ডেবিট এবং ক্রেডিট নামেও চিনি। সো লেনদেনের একটি অপরিহার্য বৈশিষ্ট্য আমরা পেলাম দ্বৈত সত্তা। লেনদেনের একদম সর্বনিম্ন হলেও দুটি পক্ষ থাকা জরুরি, যে একটি পক্ষ দাতা, গ্রহীতা অথবা ডেবিট অথবা ক্রেডিট। এবার আমরা আসি হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ কি? ব্যবসায়ী সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের মধ্যে যে সম্পর্ক তাকে হিসাব সমীকরণ বলে। অর্থাৎ একটি ব্যবসায়ীর সম্পদ এবং দায় এবং মালিকানা সত্ত্বের যে সম্পর্ক, মালিকানা সত্ত্বের যে সম্পর্ক, তাকেই বলা হয় হিসাব সমীকরণ। হিসাব সমীকরণের একটি সূত্র হলো, হিসাব সমীকরণের একটি সূত্র যদি আমরা দেখি, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এবারে যদি আমরা আসি সম্পদ কী জিনিস,
ব্যবসায় মালিকানাধীন অর্থমূল্য সম্পূর্ণ জিনিসকে সম্পদ বলা হয়। ব্যবসায়ের মালিকানাধীন অর্থাৎ নগদ টাকা, আসবাবপত্র, জমি ইত্যাদি এই সকল মালিকানাধীন অর্থমূল্য সম্পূর্ণ জিনিসকে আমরা সম্পদ বলতে পারি। এবার যদি আমরা বলি দায় কি, ব্যবসায়ের যে সকল ঋণ বা পরিশোধযোগ্য বাধ্যবাধকতা আছে তাকেই দায় বলে। অর্থাৎ যখন কোনো একজন মানুষ আমার ব্যবসায় থেকে টাকা পাবে, বা অর্থাৎ কোনো ব্যাংক আমার ব্যবসা থেকে টাকা পাবে, বা যাকে আমি টাকা পরিশোধ করতে বাধ্য, তাই দায়, এরকম হিসাবকেই দায় বলা হয়। অর্থাৎ 50,000 টাকার ব্যাংক ঋণ, এই 50,000 টাকা আমরা ব্যাংকে দিতে বাধ্য, সো এই 50,000 টাকা হবে দায়। 5,000 টাকা পাওনাদার পাবে, এই 5,000 টাকা হবে দায়। অর্থাৎ যে টাকাগুলা আমরা দ্বিতীয় পক্ষকে দিতে বাধ্য সেটাই হবে আমাদের দায়। মালিকানা সত্ত্ব কি জিনিস? ব্যবসায়ে সম্পদ থেকে দায় বাদ দিলে যে অংশ থাকে সেটাই মালিকানা সত্ত্ব। মালিকের বিনিয়োগ অথবা মালিকের মুনাফার সমষ্টি হলো মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বকে যদি আমরা ভাঙি, মালিকানা সত্ত্বকে যদি আমরা ভাঙি, এটা থেকে আমরা 4টি বিষয় পাই: বিনিয়োগ বা মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে মালিকানা সত্ত্বকে যদি আমরা ভাঙি, মালিকানা সত্ত্ব থেকে আমরা 4টে বিষয় পাই: এক, মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। মালিকানা সত্ত্ব হলো মালিকের ব্যক্তিগত সত্ত্ব, অর্থাৎ মালিকের যে একটা সম্পদ, মালিকের সম্পদ অর্থাৎ সম্পদ থেকে মালিকের যে সম্পদ, এই সম্পদ থেকে মালিকের দায়টা যদি আমরা বাদ দিই, যা থাকে তাই হলো মালিকানা সত্ত্ব। তাহলে এই মালিকানা সত্ত্বকে ভাঙলে আমরা 4টা জিনিস পাই: এক, মূলধন, যেটা আমরা ব্যবসায় বিনিয়োগ করে থাকি, সেটা হলো মূলধন। আয়, যেটা আমাদের আয় হয়ে থাকে, আমরা কোনো কিছু বিক্রি করলে আমাদের আয় হয়ে থাকে, এটা হলো মালিকের আয়। এবং মালিকের ব্যয় এবং মালিকের উত্তোলন, ব্যবসায় থেকে কোনো কিছু উত্তোলন করলে সেটা হয়, ব্যবসায় থেকে কোনো কিছু নিলে সেটা হয় উত্তোলন। মালিক যদি কোনো কিছু নেয় তাহলে সেটা হলো উত্তোলন, ব্যবসায় থেকে তুলে নিলে সেটা হবে উত্তোলন। ব্যয়, ব্যবসায়ের কাজে যদি আমরা খরচ করি সেটা হবে ব্যয়। ব্যবসায় থেকে যদি আমরা আয় করি তাহলে সেটা হবে আমাদের আয়, রেভিনিউ। তাহলে মালিকানা সত্ত্বকে আমরা ভেঙে 4টে জিনিস পেলাম: মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। এই যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটাকে বলা হয় হিসাব সমীকরণ। এটাকে আমরা ইংরেজিতে লিখে থাকি এ সমান এল প্লাস ওই। এতে অ্যাসেট সম্পদ, এল লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি মানে মালিকানা সত্ত্ব। এই হলো লেনদেনের বেসিক জিনিস। এরপরে আমরা আস্তে আস্তে লেনদেনের অ্যাডভান্স জিনিসগুলো আস্তে আস্তে অঙ্ক করতে করতে আমাদের এই জিনিসগুলো চলে আসবে। অঙ্ক করতে করতে আমাদের কয়েকটা জিনিস আমরা আরও পাবো, সেটা হলো চালান, ক্যাশ মেমো। যেটা আমরা পাবো সেটা হলো চালান এবং ক্যাশ মেমো। চালান এবং ক্যাশ মেমো কী জিনিস, আমরা যদি ছোট্ট করে একটু ধারণা নেই। চালান জিনিসটা কি? লেনদেনের প্রমাণ স্বরূপ দলিলকেই চালান বলা হয়। অর্থাৎ আমরা চালান সচরাচর দেখি যে আমরা যখন কোনো কিছু ক্রয় করি তখন আমাদের ক্রয়ের যে একটা রসিদ দেয়, এটা হলো চালান। লেনদেনের যে আমার যে একটা লেনদেন হয়েছে, এই লেনদেনের যে একটা প্রমাণ স্বরূপ দলিল, তাহলে আমি কীভাবে বুঝবো যে আমার লেনদেন হয়েছে? এই লেনদেনের যে একটা প্রমাণ স্বরূপ দলিল, এই দলিলকেই বলা হয় চালান। আরেকটা আছে ক্যাশ মেমো। ক্যাশ মেমো যখন পণ্য নগদ ক্রয় বিক্রয়ের প্রমাণপত্রকে ক্যাশ মেমো বলা হয়। দোকান থেকে নগদ জিনিস কিনলে আমরা যে রসিদ পাই সেটা হবে ক্যাশ মেমো। ওকে, তাহলে আমরা চালান এবং ক্যাশ মেমো বুঝলাম। এখানে আমাদের থেকে চালান এবং ক্যাশ মেমো দুইটা একরকম লাগলেও চালান এবং ক্যাশ মেমোর মধ্যে পার্থক্য হলো, চালান ইউজ করা হয় যখন পণ্য বাকিতে ক্রয় করা হয়, আর ক্যাশ মেমো ইউজ করা হয় যখন আমরা ক্যাশে, এখানে ক্যাশ মেমো তো লেখাই আছে ক্যাশ, অর্থাৎ আমরা যখন টাকাটা নগদে দিই, নগদে পরিশোধ করি, তখন আমাদের ক্যাশ মেমো প্রদান করা হয়। আর আমরা যখন বাকিতে কোনো কিছু কেনাকাটা করি তখন সেটা আমরা চালান রসিদ দেওয়া হয়। আর যখন আমরা কোনো কিছু নগদে ক্রয় করি তখন আমাদেরকে ক্যাশ মেমো দেওয়া হয়। তাহলে আমাদের লেনদেনের বৈশিষ্ট্যগুলো আমরা বুঝলাম। লেনদেন কী জিনিস সেটা বুঝলাম। ঘটনা এবং লেনদেনের মধ্যে পার্থক্য কী, লেনদেনের বৈশিষ্ট্য, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এখন আমরা ধীরে ধীরে যখন আমরা ম্যাথ করব তখন আমরা লেনদেনের অ্যাডভান্স বিষয়গুলো বুঝতে পারবো।
আমরা প্রথমে আসি, কোনো একটি ঘটনা লেনদেন হতে হলে বা হিসাব সমীকরণের উপর যখন কোনো একটি লেনদেন প্রভাব ফেলে, তখন এটা আসলে হিসাব সমীকরণটা কিভাবে, যেমন আমাদের যে একটা হিসাব সমীকরণ আছে যে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব এই হিসাব সমীকরণের উপর কীভাবে লেনদেনটা এর উপর প্রভাবিত হয়, এটা আমরা এখন দেখব। যেমন যদি আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের কোনো প্রভাব ফেলি, তাহলে হয়তো সম্পদ বাড়বে, মালিকানা সত্ত্ব বাড়বে। অর্থাৎ এই সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটার মানে হলো সম্পদ পাশ যেরকম দায় যোগ মালিকানা সত্ত্ব সহ সম্পদের সমান হতে হবে। মানে সম্পদ যদি 5,000 টাকা হয়, দায় যোগ মালিকানা সত্ত্ব 5,000 হতে। তাহলে আমরা দেখি, যখন আমরা কোনো লেনদেন করব বা যখন আমরা ম্যাথের মধ্যে কোনো লেনদেন পাবো, কোনো এন্ট্রি পাবো, তখন ওই লেনদেনটা আমরা হয়তো যখন হিসাব সমীকরণের উপর আমরা প্রভাব ফেলবো, তখন এটা হয়তো সম্পদে বাড়বে। যদি সম্পদে বাড়ে, তাহলে মালিকানা সত্ত্বের দিকেও বাড়বে। অন্যভাবে হতে পারে সম্পদ কমলে মালিকানা সত্ত্বও কমবে, অথবা একটি সম্পদ যদি বাড়ে অপর একটি সম্পদ কমবে। এগুলো সবগুলোর আমরা উদাহরণ আস্তে আস্তে দেখব। প্রথমে আমরা বেসিকটা জেনে নিই। সম্পদ কমলে মালিকানা সত্ত্ব হয়তো কমবে, বা সম্পদ বাড়লে অপর একটা সম্পদও কমতে পারে, যেন সমতাটা বজায় থাকে। সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, বা মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে দায় কমবে, অথবা দায় যদি কমে, দায় যদি বাড়ে তাহলে মালিকানা সত্ত্ব কমবে, যেন ইকুইটি থাকে, সমতা থাকে। আবার দায় বাড়লে মালিকানা সত্ত্ব, দায় এক পাশের যদি কোনো একটা দায় যদি বাড়ে, অপর একটি দায় কমতে পারে। আবার মালিকানা সত্ত্ব যদি কোনো একটা অংশ যদি মালিকানা সত্ত্ব যদি কোনো একটি অংশ বাড়ে, অপর একটি অংশ কমতেও পারে। যেমন মালিকানা সত্ত্বের 4টা অংশ: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। যদি আয় বাড়ে তো ব্যয় কমতে পারে, ব্যয় বাড়লে আয় কমতে পারে। সো এভাবেই হিসাব সমীকরণের উপরে লেনদেনগুলো প্রভাবিত হয়। এখন আমরা যদি আক্ষরিক অর্থে যদি দেখি, সম্পদ যদি আমরা দেখি, সম্পদের মধ্যে আমরা সাধারণত পাই নগদ টাকা, পাই আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, জমি, দেনাদার। দেনাদার মানে হলো যে আমরা যখন কারো কাছ থেকে টাকা পাবো, প্রথম পক্ষ যখন অপর কোনো পক্ষ থেকে টাকা পাবে, তখন সেটা হবে দেনাদার। অপর কোনো পক্ষ যখন প্রথম পক্ষ থেকে টাকা দাবি করবে বা টাকা পাবে, যেমন আমাদের কাছ থেকে যদি কেউ টাকা পায়, সেটা হবে পাওনাদার। আর যদি আমরা কারো কাছ থেকে টাকা পাই, তাহলে সেটা হবে দেনাদার। মনে রাখা ভালো, দেনাদার হচ্ছে সম্পদ, যেটাকে আমরা চলতি সম্পদও বলে থাকি। আমরা চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, অলিক সম্পদ, এগুলোতে পরে আসবো। তাহলে দেনাদারটা হলো সম্পদ, পাওনাদারটা হলো দায়। এবার আমরা যদি দায় পাশে আসি, দায়ের পাশে বেশি কিছু নেই। দায়ের পাশে থাকে পাওনাদার, যেটা এখনই বললাম আমরা। থাকতে পারে ঋণ, হতে পারে কারো থেকে ধার নেওয়া ঋণ, বা ব্যাংক থেকে লোন। এগুলো হচ্ছে দায় পাশ। তাহলে এখন আমরা যদি এগুলো দেখি, যে হিসাব সমীকরণ উপর হিসাব সমীকরণ উপরে লেনদেনের প্রভাবগুলো যদি আমরা এবার একটু উদাহরণ সহ দেখি। যেমন সম্পদ বাড়লে হিসাব সমীকরণ সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এখানে সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে। যেমন নগদে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো। যখন 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়, তাহলে এখানে নগদ 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, তাহলে এখানে নগদ 5,000 টাকা আমাদের ব্যবসাতে ইনভলভ হলো। 5,000 টাকা আমরা ব্যবসাতে যোগ করলাম। অন্যদিকে যেহেতু মূলধনটা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত, তাহলে নগদ যেহেতু সম্পদ পাশের অন্তর্ভুক্ত, তাহলে 5,000 টাকা আমরা সম্পদ পাশে অ্যাড করলাম, এবং মূলধন হিসাবে যেহেতু 5,000 টাকা আসছে, সেহেতু আমরা মূলধনের মধ্যে বা মালিকানা সত্ত্বের মধ্যে আরও 5,000 টাকা যোগ করতে পারি। যেমন মালিকানা সত্ত্বের 4টা অংশ: মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। সো 5,000 টাকার নগদ অর্থ দিয়ে ব্যবসা শুরু করা, তাহলে 5,000 টাকা নগদ যেটা সম্পদ, এবং 5,000 টাকা মূলধন হিসাবে আসছে যেটা মালিকানা সত্ত্ব। সো মূলধন পাশে, সম্পদ পাশে 5,000 টাকা নগদে বাড়বে, মালিকানা সত্ত্বের পাশে মূলধনে 5,000 টাকা যোগ হবে। ওকে, তাহলে আমরা প্রথমটা বুঝলাম যে সম্পদ বাড়লে মালিকানা সত্ত্ব কীভাবে বাড়ে। অনুরূপভাবে সম্পদ কমলে মালিকানা সত্ত্ব বা দায়ভার কমে। তাহলে এটা আমরা কীভাবে, পরে 5,000 টাকা পাওনাদারকে পরিশোধ, বা কেউ আমাদের কাছ থেকে 5,000 টাকা বা 3,000 টাকা বা 2,000 টাকা পাবে, আমরা তাকে 5,000 টাকা বা 3,000 টাকা আমরা পরিশোধ করলাম। পাওনাদারকে ধরো আমরা 3,000 টাকা যখন পরিশোধ করি, তাহলে কি হয়, যখন একজন আমাদের থেকে পায় 5,000 টাকা বা 3,000 টাকা, 5,000 টাকা ধরো কেউ আমাদের থেকে পাই, তখন এই 5,000 টাকাটা হচ্ছে আমাদের জন্য ঋণ। যখন আমরা ঋণটা দিয়ে দিব, যখন এখান থেকে আমরা 5,000 টাকা দিয়ে দিব, তখন এই 5,000 টাকাটা কমে যাবে।
ক্রমান্বয়ে 5,000 টাকাটা কমে যাবে। 5,000 টাকার থেকে যদি আমরা 5,000 টাকা দিয়ে দিই তাকে, তাহলে আমাদের ঋণটা শেষ হয়ে গেল, ঋণটা কমে গেল। ঋণটা যখন কমে যাবে তখন আমরা 5,000 টাকা তাকে দিয়ে দিচ্ছি, তার মানে আমাদের থেকে নগদ টাকাগুলো চলে যাচ্ছে, তার মানে আমাদের নগদ অর্থও কমে যাচ্ছে। তাহলে নগদটা হচ্ছে সম্পদ, তার মানে আমাদের সম্পদও কমছে প্লাস এদিক দিয়ে ঋণও কমছে। তাহলে সম্পদ কমলে মালিকানা সত্ত্ব অথবা দায়, যেহেতু মালিকানা সত্ত্ব এবং দায় পাশ একসাথে সমষ্টি করা, তার মানে মালিকানা সত্ত্ব সম্পদ কমলে মালিকানা সত্ত্ব অথবা দায় কমবে। এটা আমরা অন্যভাবে যদি আমরা আরেকটা উদাহরণ দিয়ে দেখি, তাহলে হতে পারে বেতন পরিশোধ, কর্মচারীর বেতন পরিশোধ। যেহেতু আমরা বেতন পরিশোধ করছি, তার মানে ব্যবসা থেকে এটা একটি ব্যয় অন্তর্ভুক্ত হয়েছে। যেহেতু এটা একটি ব্যয়, আমরা এটা খরচের খাতায় উল্লেখ করছি, খরচটা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত, সো এটা আমরা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ দিতে পারি। সম্পদে নগদ অর্থ থেকে বিয়োগ এবং মালিকানা সত্ত্বে ব্যয়ের অর্থ থেকে বিয়োগ। এবার আমরা আসি 3 নম্বরে, সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে, এটা বাড়া কমার জন্য হলো যে যখন আমাদের দায় বা মালিকানা সত্ত্বের কোনো লেনদেন থাকবে না, তখন আমাদের একটা সম্পদ বাড়লে অপর একটা সম্পদ কমবে। যেমন হতে পারে যে নগদে যন্ত্রপাতি ক্রয়, নগদে যদি আমরা যন্ত্রপাতি ক্রয় করি তখন আমার নগদ টাকাগুলো চলে গেল, কিন্তু যন্ত্রপাতি আসলো, তার মানে আমাদের একটা সম্পদ যন্ত্রপাতি বাড়লো, একটা সম্পদ নগদ অর্থ কমে গেল। তো এক পাশ সম্পদ বাড়লো, অপর একটি সম্পদ কমে গেল। এভাবে আমাদের হিসাব সমীকরণটা বা লেনদেনটা হিসাব সমীকরণের উপরে প্রভাবিত হতে পারে। 4 নম্বরে যদি আসি আমরা, মালিকানা সত্ত্ব যদি বাড়ে তাহলে দায় কমে যাবে। এটার যদি আমরা উদাহরণ দিই, মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ঋণ পরিশোধ। যখন আমার কাছ থেকে কেউ টাকা পাবে বা ঋণ পাবে, ওই ঋণটা যখন আমি আমার পকেট থেকে দিয়ে দেবো, ওই ঋণটা কমে গেল। যখন আমার পকেট থেকে দিয়ে দিছি, তার মানে এটা আমার ব্যবসাতে ঢুকাই দিছি। তো ব্যবসাতে যখন এটা ইনভলভ করছি, তার মানে এটা মূলধন আকারে ইনভলভ করছি। সকল লেনদেনের এক একটা হিসাব থাকে। সো এটা এমন না যে আমি এখন দিছি কিছুক্ষণ পরে নিয়ে নিলাম, কিছুক্ষণ পরে নিলে ওটা উত্তোলন খাতা হিসেবে যোগ হবে, যেহেতু এখন বর্তমানে দিছি, সো এটা মূলধন হিসেবে যোগ হবে। কিছুক্ষণ পরে যদি আমি এটা তুলে ফেলি, এটা উত্তোলন হিসেবে যোগ হবে। সো কোনো কিছু ব্যবসাতে কোনো কিছু এমনি এমনি হয় না যে এখন দিলাম না, লিখলাম না, কিছুক্ষণ পরে তুলে নিলাম। কোনো ব্যবসার মধ্যে কোনো হিসাবগুলো এভাবে হয় না। এটা হয় যে এখন দিছি তো এখন এন্ট্রি করলাম, কিছুক্ষণের নিয়ে ফেলছি তো কিছুক্ষণের পরের এন্ট্রিতে উল্লেখ করলাম, বিষয়টা এরকম। তো যখন নগদ টাকাগুলা আমি আমার পকেট থেকে যখন কারোর ঋণ পরিশোধ করে ফেলছি, তাহলে ঋণটা কমে গেছে, দায় কমে গেছে। তো দায় যেমন এই যে এখানে যেমন দায়টা কমে গেছে, দায় যেহেতু কমে গেছে, তো যখন আবার মূলধন হিসাবে যোগ হয়েছে, তো মালিকানা সত্ত্বটা বেড়ে গেছে। দায় কমছে, যেহেতু পরিশোধ করে ফেলছে, দায় কমে গেছে, মালিকানা সত্ত্ব মূলধন হিসাবে এটা যোগ হয়ে গেছে। এবার গেল 4। এবার আসি আমরা 5 নম্বরে, মালিকানা সত্ত্ব যদি কমে দায় তাহলে বাড়বে। সেম এটা হতে পারে যে বাকিতে পণ্য ক্রয়, বাকিতে পণ্য যখন আমরা ক্রয় করি তখন কি হয়, ক্রয় বাবদ ব্যয়, যেহেতু আমরা ক্রয় করছি, ক্রয় করলে আমাদের হাত থেকে টাকা চলে যায়, ব্যয় হয়, তাহলে এটা আমরা ব্যয়ের খাতায় উল্লেখ করতে পারি। এবং যেহেতু বাকিতে ক্রয় করছি, সো আমাদের একটা পাওনাদার তৈরি হয়েছে, মানে ঋণ বাড়ছে, ঋণ বেড়ে গেছে, তাহলে মালিকানা সত্ত্বটা কমে গেছে এবং ঋণটা বেড়ে গেছে। আর আমরা যদি 6 নম্বরে আসি, 6 নম্বর প্রভাব হলো লেনদেন হিসাব সমীকরণের ব্যাপারও প্রভাবিত হতে পারে, যে কোনো একটা দায় যদি বাড়ে অপর একটা দায় কমে যেতে পারে। এর মানে হলো, এটা যদি আমরা একটু উদাহরণ হিসেবে দেখি, অর্থাৎ হতে পারে যে ব্যাংক ঋণ নিয়ে আমি কোনো পাওনাদারকে পরিশোধ করলাম, কোনো একজন মানুষ আমার থেকে টাকা পাবে, উনি আমাকে টাকার জন্য বারবার ফোর্স করতেছে, আমার কাছে অ্যাভেলেবেল পর্যাপ্ত পরিমাণে টাকা নাই। সো আমি একটা ব্যাংক থেকে টাকা নিলাম, ব্যাংক থেকে টাকা নেওয়ার পরে ওনাকে আমি টাকাটা দিয়ে দিলাম। সো আমার কাছ থেকে টাকা পাবে, ওনার ঋণটা আমার কাছ থেকে কমে গেল, কিন্তু ব্যাংক আমার কাছ থেকে নতুন করে আবার টাকা পাবে। সো এক দায় কমছে, অন্য একটা দায় বেড়ে গেছে। এটাই হলো, এভাবে হতে পারে লেনদেনটা, যে দায় বাড়লে দায় কমবে, দায়ের এক পাশ বাড়বে, তার এক পাশ কমবে। মোট কথা হলো, লেনদেনের এই দুইটা পক্ষ, সম্পদ এবং দায় যোগ মালিকানা সত্ত্ব, এই দুইটা পাশের ইকুইলিটি সমান থাকবে, সমতা থাকবে এটা। ঠিক আছে, আমরা এবার যদি একটু কোনো একটা ম্যাথ দেখি। ওকে,
আমরা এবার যদি একটু একটা ম্যাথের দিকে যাই তাহলে আমরা দেখতে পারি এখানে কিছু এন্ট্রি দেওয়া আছে। যেমন প্রথম এন্ট্রিটা যদি আমরা লক্ষ্য করি, 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। আমরা এখানে দেখেছিলাম 50,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এটা হিসাব সমীকরণের উপর কীভাবে প্রভাব ফেলে? 50,000 টাকা নগদ অর্থ আমরা সম্পদ হিসেবে যোগ করছি। 50,000 নগদ অর্থ নিয়ে মূলধন নিয়ে আমরা যখন ব্যবসাটা শুরু করছি, তাহলে নগদটা হচ্ছে নগদ টাকা হচ্ছে সম্পদ। সো সম্পদটা বেড়ে গেছে, নগদ অর্থ যেহেতু আনয়ন হয়েছে, সম্পদ বাড়ছে, নগদ অর্থ বাড়ছে, ওই জন্য সম্পদটা বেড়ে গেছে, এই জন্য সম্পদটা হচ্ছে বাড়বে। এবং যেহেতু মূলধন আকারে আনছি, সো মূলধনটা বেড়ে গেছে। সম্পদ নগদ অর্থ মূলধন আকারে আনছি, সো সম্পদ পাশে সম্পদ বাড়ছে, মালিকানা সত্ত্ব পাশে মূলধন হিসেবে আমরা এটাকে বৃদ্ধি করতে পারি। ওকে, আমরা যদি 2 নম্বর এন্ট্রিতে আসি, নগদে 15,000 টাকা ক্রয়। নগদে 15,000 টাকা ক্রয়, এটা হিসাব সমীকরণের উপর কীভাবে প্রভাব ফেলে? নগদ 15,000 টাকা দিয়ে যখন আমরা কোনো পণ্য ক্রয় করব, তখন আমাদের থেকে নগদ টাকাগুলো চলে যাবে, তার মানে আমাদের থেকে সম্পদ চলে যাবে। সম্পদ যখন চলে যাবে তাহলে সম্পদটা কমে যাবে, সম্পদটা কমে যাবে এবং মালিকানা সত্ত্ব কমবে। এখানে মালিকানা সত্ত্ব কীভাবে কমবে? আমরা জানি মালিকানা সত্ত্বের 4টা ভাগ আছে: মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। আমরা জানি মূলধনটা আমরা সাধারণত মালিকানা সত্ত্বের সাথে যোগ করি, আয়টা যোগ করি, ব্যয় বিয়োগ করি এবং উত্তোলন বিয়োগ করি। তাহলে আমরা যখন ব্যবসায়ের জন্য কোনো কিছু ক্রয় করব, ক্রয় করলে কী হয়? টাকা খরচ হয় বা ব্যয় হয়, তার মানে আমরা ব্যয়ের ক্ষেত্রে আমরা মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব। সো মালিকানা সত্ত্ব আমাদের কমে যাবে। এখানে সম্পদ পাশ কমছে, মালিকানা সত্ত্ব পাশ কমছে, তার মানে আমাদের সমতা বজায় আছে। এটা বাড়ছে তো এটাও বাড়ছে, সম্পদ বাড়ছে তো মালিকানা সত্ত্ব বাড়ছে, সম্পদ কমছে তো মালিকানা সত্ত্ব কমছে। সো আমাদের সমতাটা বজায় আছে। আমরা এবার 3 নম্বরে যাই। একজন প্রদেয় হিসাবকে 10,000 টাকা, প্রদেয় হিসাব মানে পাওনাদার, একজন প্রদেয় হিসাবকে 10,000 টাকা পরিশোধ। অর্থাৎ আমরা একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করলাম। আমরা যদি কোনো পাওনাদারকে টাকা পরিশোধ করি তাহলে আমাদের কি কমে? যেহেতু আমাদের আগে দায় থাকে, 10,000 টাকা দায় ছিল, যখন আমরা 10,000 টাকা পরিশোধ করি তাহলে আমাদের দায়টা কমে যায়, তার মানে দায় কমে। এখন দায় পাশ তো কমে, এটা বুঝলাম। তাহলে প্রদেয় হিসাবকে 10,000 টাকা পরিশোধ করছি, তো এটা তো আর বাকিতে পরিশোধ করি না যে ভাই আমি আপনাকে 10,000 টাকা পরে দিব, আপনি মনে মনে ধরে নেন যে আমি আপনাকে পরিশোধ করে দিছি, এমন তো কিছু না। যেহেতু পরিশোধ করছি, তার মানে আমরা নগদে পরিশোধ করছি, তার মানে নগদ অর্থটা আমাদের কাছ থেকে চলে গেছে, তার মানে সম্পদ পাশটা কমে গেছে। নগদ টাকা, যেহেতু আমরা সম্পদ এখানে পড়ছিলাম, সম্পদ পাশের অন্তর্ভুক্ত হচ্ছে নগদ টাকা। সো যখন আমরা কাউকে নগদে 10,000 টাকা পরিশোধ করে ফেলছি, আমাদের সম্পদটা কমে গেছে, সম্পদটা কমে গেছে এবং দায়টাও কমে গেছে। যেহেতু আমরা দায় পরিশোধ করছি, আমাদের দায় কমে যাবে, দায়টাও কমে গেছে, সম্পদও কমছে, দায়ও কমে গেছে। ওকে, 3 নম্বরটা আমরা দেখি। 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। এটা আসলে কোনো লেনদেন না। ফরমাইশ প্রদান মানে হলো যে আমরা পণ্য ক্রয়ের জন্য অর্ডার দিছি, তবে আমরা এখনও কোনো টাকা দিই নাই, পণ্যও পাই নাই, মানে যার পণ্য তার কাছে রয়ে গেছে, যার টাকা তার কাছে রয়ে গেছে। সো 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, এটা লেনদেন নয়। তো যেটা লেনদেন না সেটা তো হিসাব সমীকরণে আসার জন্য কোনো কথাই আসে না, এটা আসবেই না। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা প্রদান। বিজ্ঞাপন মানে হলো যে একটা খরচের উৎস, ব্যয়টা হবে মালিকানা সত্ত্ব, তার মানে মালিকানা সত্ত্বটা কমে যাবে। এবং বিজ্ঞাপন বাবদ যেহেতু আমরা নগদ 2,000 টাকা খরচ করছি, তার মানে নগদ টাকা কমে যাবে, নগদও কমে যাবে, তার মানে সম্পদটাও কমে যাবে এবং মালিকানা সত্ত্ব কমে যাবে। ওকে, জনাব মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তার মানে আমরা 7,000 টাকা বেতনে ম্যানেজারটা নিয়োগ দিছি, কিন্তু তার এখনও মাসও পুরো নাই, তার এখনও আমরা বেতনে দেওয়া হয় নাই। সো এখানে কোনো লেনদেন সংজ্ঞায়িত হয় নাই। তাকে আমরা যা শুধুমাত্র যে কন্ট্রাক্ট করছি যে ভাই আমি আপনাকে 7,000 টাকা দিব, আপনি আমার ম্যানেজার হিসাবে থাকেন, উনি এখনও ব্যবসায় জয়েন হয় নাই, উনি কোনো টাকাও পায় নাই। সো এটা লেনদেন নয়। ওকে, আমরা যদি এবার এটা দেখি, এখানে একটা যদি এন্ট্রি দেখি আমরা, 7 নম্বর এন্ট্রিতে আছে ব্যবসায় থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন করেছেন। ব্যবসায় থেকে মালিক 3,000 টাকা উত্তোলন করছে, এটা হিসাব সমীকরণ আমরা কীভাবে প্রভাবিত করবে?
ব্যবসায় থেকে মালিক ৩,০০০ টাকা উত্তোলন করছে। যেহেতু ব্যবসায় থেকে ৩,০০০ টাকা উত্তোলন করছে, তার মানে ব্যবসায় থেকে টাকাটা কমে গেছে। মানে ব্যবসার একটা ফান্ড আছে না, আমার যেমন মূলধনটা হচ্ছে ৫০,০০০ টাকা মূলধন। এই মূলধন থেকে যখন আমি ৩,০০০ টাকা উত্তোলন করে ফেলবো, ৩,০০০ টাকা যখন আমি খরচ করে ফেলবো, নিয়ে ফেলবো, তার মানে তো আমার ব্যবসা থেকে মূলধনটা কমে গেছে। তো মানে নগদ অর্থটা আমার ব্যবসা থেকে কমে গেছে, তার মানে আমাদের সম্পদ পাশটা কমে যাবে। ব্যবসায়ীর এটা সম্পদের উপর প্রভাব ফেলবে। যেহেতু আমাদের কাছ থেকে আমি নগদ অর্থ, আমার ব্যবসায়ের পুঁজি আছে ৫০,০০০ টাকা, আমি নগদ অর্থ নিয়ে ফেললাম ৩,০০০ টাকা, তার মানে নগদ পাশ সম্পদ কমে গেল। যখন সম্পদ কমে গেছে, এখন আমরা জানি মালিকানা সত্ত্ব চারটা পার্ট: মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। তাহলে মালিক যখন ৩,০০০ টাকা উত্তোলন করছে, তাহলে এখানে মালিকানা সত্ত্বও কমবে, প্লাস সম্পদও কমবে। ওকে, মালিকের ৮ নম্বর এন্ট্রিতে আছে মালিকের ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি। মালিকের ব্যক্তিগত অর্থ হতে ৫০০ টাকা চুরি। আমরা যে ম্যাথটা করতেছি বা আমরা যে হিসাবটা করতেছি, এই হিসাবটা হচ্ছে ব্যবসায়িক হিসাব। যেহেতু এই মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হওয়ার সাথে ব্যবসায়ের কোনো সম্পর্ক নেই, সো আমরা এটাকে লেনদেন হিসেবে আখ্যায়িত করতে পারি না। ব্যবসায়িক লেনদেন নয়, এটা একটি লেনদেন, বাট এটা ব্যবসায়িক কোনো লেনদেন নয়। সো যেটা ব্যবসায়িক লেনদেন নয়, সেটা আমরা ব্যবসায়ীর হিসেবে অন্তর্ভুক্ত করব না। হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে ১০,০০০ টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন করা হলো। তো এখানে চুক্তি সম্পাদন করা হয়েছে, পণ্য ক্রয়ও করা হয় নাই, সো এটা কোনো ঘটনার অন্তর্ভুক্ত নয়। ১০,০০০ টাকা মূল্যের পণ্য হানিফ ট্রেডার্সের নিকট ধারে বিক্রয় করা হয়েছে। তো যখন আমরা ধারে বিক্রয় করছি, ধারে বিক্রয় করলে আমাদের দেনাদার তৈরি হয়েছে। যখন ধারে বিক্রয় করছি, তখন আমাদের কি হয়? ধারে যখন বিক্রি করি, তখন আমরা যখন কারো কাছ থেকে টাকা পাবো, তার মানে এটা পাবো, এটা থাক এক জায়গায় আমরা গচ্ছিত রাখলাম যে টাকা পাবো, তার মানে আমাদের দেনাদারটা বৃদ্ধি পেল। দেনাদার কি? সম্পদ, তার মানে সম্পদটা বৃদ্ধি পেল। মানে দেনাদার মানে হলো যে আমি কারো কাছ থেকে টাকা পাবো। তো কেউ যখন আমার থেকে বাকি কোনো কিছু কিনবে, তার মানে আমি তার থেকে টাকা পাবো। টাকা পাবো মানে তো টাকা আজ হোক, কাল হোক, ১ বছর পর হোক, আমি টাকা তো পাবোই। তার মানে এটা একটি সম্পদ আকারে তার কাছে রয়ে গেল। সম্পদ মানে হলো দেনাদার, দেনাদারটা সম্পদ। তো সম্পদ যেহেতু বাড়ছে, সো দেনাদার যেহেতু বাড়ছে, তো সম্পদটাও বাড়ছে। এবং মালিকানা সত্ত্বে বিক্রয় পাবো, যেহেতু আমরা কোনো পণ্য বিক্রয় করছি, আমাদের আয় হয়েছে। আয়টা আমাদের নগদ হয় না, এটা দেনাদার আকারে হয়েছে, কিন্তু আয় তো হয়েছে। আয় হওয়ার কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে দেনাদার হিসেবে সম্পদ বৃদ্ধি পাবে এবং আয় হিসেবে মালিকানা সত্ত্বটা বৃদ্ধি পাবে। এভাবে হিসাব সমীকরণের উপরে লেনদেনগুলো প্রভাবিত হয়। এখানে আরও এন্ট্রি আছে, এগুলো সবগুলো সিমিলারই প্রায়, এগুলো আমরা প্র্যাকটিস করলে আমরা জানতে পারবো। ওকে, এরপরে আমরা আসছি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও, তাহলে আমাদের এই ছকের মাধ্যমে এন্ট্রিগুলার কোন পাশ কমলো কোন পাশ বাড়লো সেটা আমাদেরকে দেখাতে হবে। প্রথমেই আসি হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা আমরা ছকের মাধ্যমে কীভাবে দেখাতে পারি। প্রথমত হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবের যে ছকটা আছে, এই যে ছকের মাধ্যমে যেটা প্রকাশ করা হয়, এই ছকটা কেবল অনেকটা দেখতে এরকমই। ম্যাথ অনুযায়ী এই ছকটা বিভিন্নভাবে হয়তো চেঞ্জ হতে পারে, তবে সেটা এই তারিখের ঘরটা ঠিক থাকবে, সম্পদের পাশটাও ঠিক থাকবে, দায় এটা ঠিক থাকবে, মানে আক্ষরিক অর্থে এগুলো এটাই হচ্ছে মূল ঘরটা। ছকটা থাকবে এভাবে, শুধুমাত্র চেঞ্জ হতে পারে যদি আসবাবপত্রের জায়গায় যন্ত্রপাতি থাকে তো যন্ত্রপাতিটা চেঞ্জ হবে। যদি ব্যাংক এর কোনো এন্ট্রি না থাকে তাহলে ব্যাংকটা আসবে না। যদি আসবাবপত্র এবং যন্ত্রপাতি দুইটাই থাকে তাহলে এবং আসবাবপত্র এবং যন্ত্রপাতি দুইটার জন্য দুইটা ঘর হবে। নগদ তলে সকল অঙ্কের মধ্যে নগদ থাকে, সো নগদ নিয়ে কোনো সমস্যা নাই, নগদের ঘরটা ফিক্সড। এরপরে যে সকল সম্পদ পাশের যদি আর অন্য কোনো ছকের প্রয়োজন হয়, সেই ছকগুলো আমরা অ্যাড করতে হবে। বিশেষত নগদটা ফিক্সড থাকে, আসবাবপত্র, যন্ত্রপাতি, ব্যাংক, এই কয়েকটাই বেশিরভাগ থাকে। দায় হিসাবের মধ্যেও তেমন পাওনাদার ব্যাংক ঋণ অথবা হতে পারে যে বন্ড ডিবেঞ্চার বা কিছু একটা হতে পারে, যে থাকে ওই হিসাবে রাখবো। যদি একটা থাকে তাহলে আমরা ঘরে একটাই করবো। এখানে দুইটা হিসাব আছে, আমরা যে অঙ্কটা এখন দেখব ওই অঙ্কটার মধ্যে দুইটা হিসাব আছে, এই জন্য আমরা দুইটা ঘর করছি। যদি একটা হিসাব থাকতো তাহলে আমরা একটা ঘরে রাখতাম, এটার জন্য কোনো সমস্যা নেই।
আক্ষরিক অর্থে ছকটা হবে এটা, ছকের কোনো পরিবর্তন নেই, শুধুমাত্র পরিবর্তনটা যেটা হবে সেটা হচ্ছে ছকের ভিতরে যদি আমাদের কোনো পাশ বেশি বা কম হয় তাহলে আমাদের ছক বাড়াতে বা কমাতে হতে পারে। মালিকানা সত্ত্বের জন্য এটা দায় পাশ আমরা এটা রাখছি, মালিকানা সত্ত্বের পাশ রাখছি এটা। মন্তব্যর কাজ কি, যেটা যেই অর্থে ব্যবহার হবে, যেমন যদি কোনো একটা এন্ট্রির মানে মূলধন অর্থে ব্যবহার হয় তাহলে মন্তব্যের মধ্যে আমরা সেটা মূলধন লিখব, আয় অর্থে ব্যবহার হলে আয় লিখব, ব্যয় অর্থে ব্যবহার হলে ব্যয় লিখব। এগুলো আমরা অঙ্ক করলে এটা আরও ইজি হয়ে যাবে আমাদের জন্য। আমি ঘরটা কিছুটা করছি, কিছুটা করিনি, এগুলো আমরা যদি আমাদের এন্ট্রি আরও বাড়ে তাহলে আমরা ঘরগুলো সামনের দিকে আরও আগাবো। চলুন শুরু করি আমাদের প্রথম অঙ্ক। ওকে, তাহলে আমরা ম্যাথের প্রথম এন্ট্রিতে আসি। প্রথম হিসাবটি হলো জানুয়ারি 1, 90,000 টাকা এবং 2,50,000 টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে আমাদের নগদ 90,000 টাকা এবং 2,50,000 টাকা আসবাবপত্র দেওয়া আছে, এবং এই দুইটি হিসাব নিয়েই আমাদের ব্যবসাটা, এই দুইটি নগদ 90,000 এবং আসবাবপত্র 2.5 লাখ টাকা নিয়েই আমাদের ব্যবসাটা আরম্ভ করা হয়েছে। তাহলে নগদে 90,000 টাকা আমরা উল্লেখ করলাম, আসবাবপত্রে 2,50,000 টাকা উল্লেখ করলাম, এই দুইটাই আমাদের মূলধন হিসেবে যোগ হয়েছে। এই জন্য আমরা মালিকানা সত্ত্ব, যেহেতু আমরা জানি মালিকানা সত্ত্বের 4টা অংশ, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই জন্য আমরা এটা মালিকানা সত্ত্বে যোগ করছি, যেহেতু মূলধন যোগ। মন্তব্যের ঘরে আমরা লিখছি মূলধন। এবার আমরা আসি জানুয়ারি 3, ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে হিসাব খোলা হলো। 50,000 টাকা ব্যাংকে যখন আমরা জমা দিছি তাহলে আমরা নগদ অর্থ থেকে কমে গেছে না, কারণ নগদ অর্থ থেকেই তো আমরা ব্যাংকে জমা দিব। ব্যবসা তো শুরু হয়েছে 90,000 টাকা দিয়ে। এখন 90,000 টাকা নগদ দিয়ে যখন ব্যবসা শুরু হয়েছে, ওর মধ্যে থেকে 50,000 টাকা যখন আমি ব্যাংকে জমা দিয়ে দিব তখন ব্যাংকে বেড়ে যাবে 50,000 টাকা, ব্যাংকে 50,000 টাকা বেড়ে যাবে, নগদ 50,000 টাকা কমে যাবে। তাহলে এই দিকের আর কোনো কাজ নেই, কারণ আমাদের যত নগদটা বেড়ে গেছে ব্যাংকে কমে গেছে, ব্যাংকে বেড়ে গেছে, নগদটা কমে গেছে। সো আমাদের এখানে দায় অথবা মালিকানা সত্ত্বের কোনো বাড়া বা কমার কোনো অপশন নেই, এই জন্য আমরা এই দিকটা এমটি রেখে দিছি, খালি রেখে দিছি। এবার আসি 3 নম্বরে, জানুয়ারি 5 তারিখ, নগদে ফ্যান ও এনার্জি বাল্ব ক্রয় 20,000 টাকা ও ধারে বিদ্যুতের তার ক্রয় 50,000 টাকা। তাহলে নগদে ফ্যান এবং বাল্ব ক্রয়, তাহলে ক্রয় করলে আমরা জানি কি হয়, ক্রয় করলে নগদ অর্থ কমে যায়, তাহলে আমাদের এখানে 20,000 টাকা কমে যাবে, নগদ থেকে 20,000 টাকা কমে যাবে, যেহেতু নগদে 20,000 টাকার পণ্য ক্রয় করছে। তারপরে ধারে ক্রয় করছে 50,000 টাকার বৈদ্যুতিক তার। ধারে যদি ক্রয় করে তাহলে কি বাড়ে, আমরা যদি কোনো একটা দোকান থেকে বাকি করি তাহলে কেউ আমাদের থেকে টাকা পাবে, টাকা পেলে ধার বাড়ে বা প্রদেয় হিসাব বা পাওনাদার বাড়ে বা ঋণ বাড়ে, তাহলে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাবে আমাদের বাড়বে 50,000 টাকা, 50,000 টাকা পাওনাদারে বাড়বে। তাহলে নগদে বাড়লো এবং প্রদেয় হিসাব পাওনাদারে বাড়লো। নগদে আমরা 20,000 টাকার পণ্য ক্রয় করছিলাম, তাহলে এটা নগদে ক্রয়, যেহেতু ক্রয় হিসাবে ক্রয় খাতে ব্যয় হয় সেজন্য আমরা এখানে উল্লেখ করছি, এবং প্রদেয় হিসাব যেহেতু বাকিতে ক্রয় করছিলাম 50,000 টাকা ঋণে বাড়ছে, এবং এই 50,000 টাকাও ক্রয়, যেহেতু ক্রয় একটি ব্যয়, বাকিতে করছি, কিন্তু এই টাকাটা তো আমাদের পরে দিতে হবে, কিন্তু এটা তো একটি ব্যয়, যার কারণে এই 50,000 টাকা 20,000 টাকা সাথে যোগ হবে, তার মানে 70,000 টাকা, 70,000 টাকা। এখানে 50,000 টাকা এবং নগদের যে আমরা নগদের ক্রয়টা এবং বাকিতে ক্রয় উভয়টাই যোগ করে আমরা মালিকানা সত্ত্বের মধ্যে রাখছি। তাহলে দেখি আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হলো কিনা, সম্পদ এবং দায় মালিকানা সত্ত্বে সমান হলো কিনা। এখানে সম্পদ পাশে 20,000 টাকা মাইনাস, এখানে দায় পাশে 50,000 টাকা প্লাসের, আবার মালিকানা সত্ত্বে 70,000 টাকা মাইনাসের। তাহলে 70 থেকে 50,000 চলে গেলে আরও 20,000 মাইনাস থাকে, তার মানে সম্পদও 20,000 মাইনাস, মালিকানা সত্ত্বেও 20,000 মাইনাস, তার মানে আমাদের সম্পদ পাশ এবং দায় মালিকানা সত্ত্ব পাশ উভয় পাশ সমান। ওকে, এবার আমরা দেখি, আচ্ছা তাহলে এটা আমাদের ক্রয় বাবদ হয়েছে, আমরা এখানে লিখব ক্রয়। এবার আসি পরের এন্ট্রিতে, জানুয়ারি 15-তে বলছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে 1 লক্ষ টাকা। ব্যাংক থেকে যদি ঋণ গ্রহণ করা হয় তাহলে কি হয়, তাহলে ব্যাংক হিসাবে আমরা লিখতে পারি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা হয়েছে, তার মানে আমাদের ব্যাংকে টাকা বাড়ছে,
ব্যাংকে টাকা বাড়ছে এটা কীভাবে? যখন আমরা ব্যাংক থেকে ঋণ নিব, তাহলে ব্যাংকের ফান্ড থেকে আমাদের অ্যাকাউন্টে আমরা এই 1 লক্ষ টাকাটা যোগ করলাম এবং আমাদের ঋণ হিসেবে বেড়ে গেল 1 লক্ষ টাকা। ব্যাংক ঋণ, সরি, আমাদের ব্যাংক ঋণের আলাদা ঘর আছে, এই জন্য আমরা করছিলাম ব্যাংক ঋণের আলাদা ঘর। এখানে আমরা লিখব 10,000 1 লাখ। আচ্ছা, পরের এন্ট্রিতে আসি। ফ্যান ও বিদ্যুতের তার যথাক্রমে নগদে 60,000 টাকা এবং চেকে 10,000 টাকা। ফ্যান এবং বিদ্যুতের তার বিক্রয় করলাম আমরা 60,000 টাকায়, নগদ 60,000 টাকাতে আমরা বিক্রি করছি এবং চেকে 10,000 টাকা। জানুয়ারি 25-এর এন্ট্রিতে বলছে ফ্যান এবং বিদ্যুতের তার বিক্রি করছি, নগদে বিক্রি করছি 60,000 টাকা এবং চেকে বিক্রি করছি 10,000 টাকা। অর্থাৎ বিক্রি করার পরে 60,000 টাকা আমাদেরকে নগদে দিছে, না হাতে নগদ দিছে, আর 10,000 টাকা ব্যাংকে চেক হিসেবে দিছে। তাহলে নগদে যদি দেয় তাহলে আমাদের নগদে 60,000 টাকা বেড়ে গেল, 60,000 টাকা নগদে যোগ হবে এবং ব্যাংকে যোগ হবে 10,000 টাকা। ব্যাংকে যোগ হবে 10,000 টাকা। তাহলে 60,000 আর 10,000 হলো 70,000। বিক্রি করলে আয় হয়, আয় বাবদ আমরা এখানে লিখতে পারবো 70,000। আমরা এখানে লিখতে পারি বিক্রয়। ওকে, এবার আমরা আসি লাস্ট এন্ট্রিতে। লাস্ট এন্ট্রিতে আছে জানুয়ারি 28-এ বলছে বৈদ্যুতিক তার ফেরত 5,000 টাকা। বৈদ্যুতিক তার ফেরত 5,000 টাকা। তাহলে বৈদ্যুতিক তার মনে আছে আমরা যখন জানুয়ারি 5-এ আমরা যখন কিনছিলাম 50,000 টাকা বৈদ্যুতিক তার আমরা বাকিতে ক্রয় করছিলাম, সেখান থেকে আমরা 5,000 টাকা বৈদ্যুতিক তার ফেরত দিব। তাহলে ফেরত দিলে আমাদের পাওনাদারটাও 5,000 টাকা কমে যাবে। এই ফেরত যেহেতু দিয়ে দিছি, এটা মালিকানা সত্ত্বের মধ্যে আমরা যখন এন্ট্রি করছিলাম, তার মানে মালিকানা সত্ত্ব থেকেও কমে যাবে। এই যে প্রদ হিসাব, তাহলে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এখানে দায়ের থেকে আমরা কমাইছি, এখান থেকে মালিকানা সত্ত্ব থেকে এটা বেড়ে গেছে। বাদ এবার আসবো আপনাদের যোগ বিয়োগ। যেগুলো যোগ সেগুলো যোগ করে ফেলবো, যেগুলো বিয়োগ এগুলো একসাথে বিয়োগ করে দিব। তাহলে আমাদের সম্পদ এবং দায় যোগ মালিকানা সত্ত্ব সমান হলো। সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এটা প্রমাণ হলো। তাহলে বাকি অঙ্কগুলো ঠিক একইভাবে হিসাবটাকে আমরা এইভাবে ছকের আকারে সাজাবো। কয়েকটা হিসাব যদি বেশি থাকে বেশি অ্যাড করব, কম থাকলে সেটা বাদ দিয়ে দিব। এভাবেই মন্তব্যটাও আমরা এইভাবে সাজাবো, যেটা যেই কারণে এন্ট্রিটা যেই কারণে হয়ে থাকে সেই কারণটা মন্তব্যের ঘরে আমরা লিখবো। এটা মূলধন হিসাবে, এটা ক্রয় হিসাবে, এটা বিজ্ঞাপন বাবদ হিসাবে, এটা বিক্রয় হিসাবে, এটা ফেরত, এটা ফেরত। এভাবেই তাহলে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাবটা আমরা ছকের মাধ্যমে দেখতে পারি। আমাদের এখানে আরও অ্যাভেলেবেল অঙ্ক আছে। আমাদের এখানে আরও অনেক ধরনের এন্ট্রি আছে। এই যে ব্যবসা আনয়ন করলো, সবগুলো হরহামেশা একই রকম। 18,000 টাকা বেতন একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো, এটা লেনদেন নয়। যেগুলো লেনদেন এগুলো আমরা করতে পারি। এই যে এখানে সবগুলোর মধ্যে আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। আবার এখানে আরেকটা অঙ্ক আছে যে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। মালিকানা সত্ত্বের পরিমাণ কীভাবে নির্ণয় করতে হয় এটা আমরা দেখব পরের ক্লাসে। ঠিক আছে। চালান তৈরি করতে হলে সাধারণত এরকম একটি ছকের প্রয়োজন হয়, যেটাকে আমরা চালানের ছক বলে থাকি। এটা একটি চালানের ছক। চালানের ছকের মধ্যে সাধারণত থাকে যে ক্রমিক নং, মালের বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ, আর টাকাটা কথাই লেখা লাগে, বিক্রয় শর্ত থাকে, এই বিক্রেতার স্বাক্ষর, তারিখ, উপরে থাকে তারিখ, সুমন ট্রেডার্স মানে কোম্পানির নাম বা দোকানের নাম, চালান নং, ক্রেতার নাম, ঠিকানা। এই যে তাহলে চালানের ঘরটা হবে এরকম। তারপরে এবার আমরা যদি এবার একটা এন্ট্রি দেখি, তাহলে এখানে 15 ফেব্রুয়ারির মধ্যে দিচ্ছে যে 130 টাকা দরে 50 কেজি মসুর ডাল বিক্রয়, শর্ত এবং চালান নং দেওয়া আছে। এখানে বিক্রয়ের উপরে 10% কারবারি বাট্টা মঞ্জুর করা হলো। তো বিক্রয়ের উপরে এবার 10% কারবারি বাট্টা, তাহলে চালানটা বলে রাখা ভালো যে চালানটা সাধারণত বিক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বিক্রয়ের ক্ষেত্রে চালান ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা দেখতে পাই যে আমরা প্রথম মালের বিবরণ লিখব, যে মসুর ডাল বিক্রয় কত টাকা দরে, দরের মধ্যে আমরা লিখব 130 টাকা দর, এবং পরিমাণের মধ্যে যত কেজি অত কেজি পরিমাণটা আমরা লিখব, গুণ করে আমরা টাকার পরিমাণটা বের করব। এরপরে
এরপরে আছে যে মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করা হলো। তারপর বিক্রয়ের পরিমাণ যত হবে তার থেকে আমরা কারবারি বাট্টাটা বাদ দিব। বাদ দেওয়ার পরে কারবারি বাট্টা হচ্ছে 10%, 10% যত আসে এটা আমরা কারবারি বাট্টা বাদ দিলাম। দেওয়ার পরে আমাদের ফাইনাল রেজাল্ট হলো এটা। এখানে আমাদের চালান নং দেওয়া আছে, চালান নং আমরা শুরুতে লিখে দিব। তারিখটা আমরা এখানে বসিয়ে দিব 15 ফেব্রুয়ারি। আমরা এখানে তারিখটা বসিয়ে দিব। ক্রেতার নাম এখানে রয়েছে সেলিম ট্রেডার্স। এই তো টাকার অঙ্কটা আমরা এখানে কথায় লিখে দিব। আর এখানে বিক্রয় শর্তটা আমাদেরকে এখানে দিয়ে দিচ্ছে 138 2/15 2/15। এখানে বিক্রয় শর্তটা দেওয়া আছে 2/15 নিট 40। বিশেষ দ্রষ্টব্য থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। চালানের ঘরটা এভাবেই করতে হয়। ঠিক আছে। চালান আর ক্যাশ মেমো হরহামেশা একই রকমের, শুধু হালকা একটু ব্যবধান আছে। তাও ঘর স্ট্রাকচারটা টেবলটা ঠিকই সেম, শুধুমাত্র কিছু জায়গায় ব্যবধান আছে। এটা আমরা এখন ক্যাশ মেমোটা করলেই সেটা বুঝতে পারবো। তাহলে দেখা যাক এখন, চলুন শুরু করি। আমরা দেখি ক্যাশ মেমো কীভাবে তৈরি করতে হয় এবং চালান এবং ক্যাশ মেমোর মধ্যে পার্থক্য কী। ওকে, প্রথমত ক্যাশ মেমো তৈরি করতে হলে এরকম একটি স্ট্রাকচার প্রয়োজন হয়। চালানের মধ্যে এই পাশে থাকে চালান নং, ক্যাশ মেমোর মধ্যে এখানে থাকবে ভাউচার নং। বরাবর মতো ঠিকই এখানে থাকবে ক্রেতার নাম এবং ঠিকানা, এবং এখানে থাকবে ক্যাশ মেমো। এখানে লেখা থাকবে বক্সের মধ্যে ক্যাশ মেমো। এরপরে এখানে এই জায়গায় থাকবে দোকানের নাম। এই অংশটার মধ্যে ক্যাশ মেমোর উপরের অংশে থাকবে দোকানের নাম। এখানে আমাদের ম্যাথের মধ্যে যে দোকানের নাম থাকে আমরা ওই দোকানের নামটা ইউজ করব। এদিকে আমরা লিখব তারিখ। বক্সের ভিতরে আমরা দিব। এখানে থাকবে ক্রমিক নং, এখানে হবে মালের বিবরণ, দর, পরিমাণ, টাকা। এখানে আমরা লিখব টাকাটা কথায় লিখতে হবে। আর এই তো, আর এখানে থাকবে বিক্রেতার স্বাক্ষর। ওকে, এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে এখানে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। বইয়ের প্রবলেম 4 দেওয়া আছে, খতে দেওয়া আছে ফেব্রুয়ারির 1 তারিখে লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। ফেব্রুয়ারির 1 তারিখে দেওয়া আছে নগদ 150 টাকা দরে 115 কেজি চিনি, ভাউচার নং 32। ওকে, তাহলে ভাউচার নং যেহেতু প্রথমে দেওয়া আছে, আমরা তাহলে ভাউচার নংটা বসিয়ে দিই। ভাউচার নং হবে 32। তারপরে আছে কত, নগদ 150 টাকা দরে 115 কেজি চিনি, 115 কেজি চিনি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি, এখানে আমরা মালের বিবরণ ক্রমিক রঙে দিব 1, মালের বিবরণ লিখব শুধু চিনি, দর কত 150 টাকা দরে, 150 টাকা দর আমরা লিখলাম। এরপরে 115 কেজি চিনি, 115 কেজি চিনি। ভাউচার নং 32। ঠিক আছে, এখানে কোনো শর্ত বা কিছু দেওয়া নাই। তাহলে আমরা এবার একটু দেখি, ক্যালকুলেটর করে দেখি কত আসে। 17,250, 17,250। তাহলে নেট পরিমাণ হচ্ছে এত টাকা। এখন আমরা এখানে লিখব 17,000 টাকায় কথায় লিখব 17,250। আমরা বিশেষ দ্রষ্টব্যতা আগে লিখলাম। তারিখটা কি ছিল? আমাদের তারিখটা ছিল 1 ফেব্রুয়ারি, তাহলে 01/02/2025। তারপর ক্রেতার নাম কি ছিল? ক্রেতার নাম ছিল সেলিম ট্রেডার্স। তাহলে এ হলো আমাদের ক্যাশ মেমো। আমরা চালানো দেখলাম, ক্যাশ মেমো দেখলাম। এই চালানোর ক্যাশ মেমোর মধ্যে বেশি কিছু পার্থক্য নেই। চালানের ক্ষেত্রে এখানে থাকে বিক্রয় শর্তটা থাকে, এখানে বিক্রয় শর্তটা নাই। এই তো, ঠিক আছে। আজকে আমরা দেখব যে মালিকানা সত্ত্ব বিবরণী কিভাবে তৈরি করতে হয়। এখানে বইয়ের প্রবলেম নাম্বার 5 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আমরা লেনদেন দেখছি, হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখছি, হিসাব সমীকরণ কীভাবে ছকে দেখাতে ওইটা দেখছি। আমরা সেই সাথে মালিকানা সত্ত্ব নির্ণয় করছি, তবে আলাদা করে আমরা মালিকানা সত্ত্ব বিবরণী তৈরি করিনি। আজকে আমরা দেখব যে মালিকানা সত্ত্ব বিবরণী কীভাবে তৈরি করে। আমরা জানি মালিকানা সত্ত্বের 4টা অংশ: ক্যাপিটাল,
প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্সেস মাইনাস ড্রয়িং। ক্যাপিটাল মানে মূলধন, রেভিনিউ মানে আয়, এক্সপেন্সেস মানে হলো ব্যয়সমূহ, ড্রয়িং মানে হলো উত্তোলন। তাহলে আমরা সাধারণত ক্যাপিটাল মূলধন যোগ করি, আয় যোগ করি, ব্যয় বিয়োগ করি, উত্তোলন বিয়োগ করি। এখন আমাদের যে ম্যাথের মধ্যে আমাদের যে এন্ট্রিগুলো থাকবে, এই এন্ট্রিগুলোর মধ্যে মূলধনের সাথে আয়গুলো যোগ করে, ব্যয়গুলো বিয়োগ করে, উত্তোলনগুলো বিয়োগ করে আমাদের সাধারণত মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে হয়। মালিকানা সত্ত্ব দুইভাবে নির্ণয় করা যায়, একটা এন্ট্রি করে যোগ করে, পরেরটা বিয়োগ হলে বিয়োগ করা, আবার পরেরটা যোগ হলে যোগ করে, এভাবেও করা যায়। আবার সবগুলো একসাথে যোগ করে যোগ করা, আবার সবগুলো বিয়োগেরগুলো সবগুলো একসাথে যোগ করে বিয়োগ করা, ওভাবেও করা যায়। দুই নিয়মেই আমরা করার চেষ্টা করব। চলুন শুরু করি। মালিকানা সত্ত্ব বিবরণী কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা দেখি। প্রথমে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য একটা ঘর করে নিব, যে ছকটা আমাদের প্রয়োজন হবে আর কি। এরকম একটা ছক আমরা মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য আমাদের প্রয়োজন হবে। এখানে আমরা তারিখটা থাকলে দিতে পারি, না থাকলে এটা আমরা অ্যাভয়েড করতে পারি, সমস্যা নেই। তাহলে আমরা দিয়ে দিলাম, এখানে থাকবে তারিখ, এখানে থাকবে বিবরণ, এই দুই ঘরে থাকবে টাকা। ওকে, তাহলে আমাদের প্রবলেম নাম্বার হচ্ছে 5। আমরা এর একটা অংশ নিলাম আর কি। ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের প্রথম এন্ট্রিটা দেখি। এটা বইয়ের সমস্যা 5, এটা বইয়ের সমস্যা নাম্বার 5। ওকে, আমাদের জানুয়ারি 1 তারিখে দেওয়া আছে 1,20,000 টাকা নগদে এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করা হলো। তাহলে জানুয়ারি 1 তারিখে বলা আছে নগদ 1,20,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র ক্রয়। আমরা যখন আগের ক্লাসে হিসাব সমীকরণের উপর লেনদেন প্রভাবটা যখন আমরা ছকে দেখছিলাম, তখন আমরা দেখেছি যে নগদ হচ্ছে একটা সম্পদ, ব্যাংকও হচ্ছে একটা সম্পদ, যার কারণে আমরা দুইটা সম্পদ একসাথে যোগ করব, এটা সম্পদ বাড়বে এবং মালিকানা সত্ত্ব বাড়বে, যার কারণে আমরা তাহলে মূলধন স্বরূপ লিখব। যেহেতু এগুলো মূলধন ব্যবসায় আনয়ন করা হয়েছে মূলধন স্বরূপ, তাহলে এখানে আমরা মূলধন লিখব, মূলধন। তাহলে আমরা এখানে একটু বিবরণটা এখানে একটু এভাবে লিখতে পারি, 1,20,000 টাকা যোগ 70,000 টাকা, 1,90,000 টাকা আমরা এই ঘরে লিখে দেব। তারপরে আমরা জানুয়ারি 2-এর দিকে তাকাই। জানুয়ারি 2-এ আছে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে প্রতিষ্ঠানে একটি হিসাব খোলা হলো। তাহলে এটা যদি আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ফেলি, তাহলে আমরা কি দেখি যে প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিলাম, আমার নগদ অর্থ কমে গেল, নগদ কমা মানে সম্পদ কমলো। আবার ব্যাংকে 50,000 টাকা বেড়ে গেল, তার মানে ব্যাংকে সম্পদ বাড়লো, তার মানে এখানে সম্পদ কমছে আর একটা সম্পদ বাড়ছে। এখানে মালিকানা সত্ত্বের সাথে কোনো সম্পর্ক নাই, এই কারণে মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে এই এন্ট্রিটা আমরা উল্লেখ করব না। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যেই সকল এন্ট্রির সাথে মালিকানা সত্ত্বের সাথে সম্পর্ক আছে শুধুমাত্র ওগুলোই মালিকানা সত্ত্বের মধ্যে আমরা উল্লেখ করব, যেগুলোর সাথে সম্পর্ক নাই ওগুলো বাদ। ঠিক আছে, তাহলে আমরা এবার দেখি জানুয়ারি 4-এ বলা আছে বেলাল এন্টারপ্রাইজের নিকট হইতে 45,000 টাকার পণ্য ক্রয়, যেখানে নগদ প্রদান করা হয়েছে 20,000 টাকা, চেকে প্রদান করা হয়েছে 15,000 টাকা। তাহলে এটাকে আমরা যদি হিসাব সমীকরণে ফেলি, তাহলে আমরা কি দেখি, 45,000 টাকার পণ্য ক্রয়, সাধারণত আমরা জানি ক্রয় করলে ব্যয় হয়, ক্রয় করলে খরচ হয়। তাহলে এখানে খরচটা কীভাবে হয়েছে, 30,000 টাকা নগদে, তার মানে সম্পদ 30,000 টাকা কমে গেছে, চেকে 25,000 দিছে, তার মানে ব্যাংক থেকেও টাকা কমে গেছে। ওইদিকে 10,000 টাকা আরও অবশিষ্ট, যেমন 45,000 টাকা নগদে দিছে 20,000 টাকা, চেকে দিছে 15,000 টাকা, তাহলে মোট হলো 35,000 টাকা, আরও 10,000 বাকি, ওই 10,000 টাকা হচ্ছে পাওনা দায়ী। তাহলে আমরা দেখি, তাহলে আমাদের এদিকে বাড়লো, এদিকে কমলো আমাদের 35,000 টাকা, ওদিকে 10,000 টাকা বাড়লো। তাহলে আমাদের মালিকানা সত্ত্বে পুরোপুরি আমরা 45,000 টাকাটা ব্যয়ের খাতে উল্লেখ করে দিব। তাহলে আমাদের সম্পদ সমান দায়যোগ মালিকানা সত্ত্ব সমান হবে। ঠিক আছে, তাহলে আমরা ব্যয়ের খাতে আমরা জানি ব্যয়টাকে আমরা এই যে দেখছিলাম, আমরা এখানে ব্যয়টাকে আমরা বিয়োগ করছি, বিয়োগ। ওকে, বিয়োগ আমরা এখানে লিখে দিব ব্যয়টা কত, 45,000 টাকা। তাহলে আমাদের এখানে আর থাকলো 1,45,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা এবার পরের এন্ট্রি দেখি। জানুয়ারি 6-এর মধ্যে বলা আছে 80,000 টাকার পণ্য বিক্রয়,
নগদের 30,000 টাকা, চেকে 25,000 টাকা পাওয়া গেল। 80,000 টাকার পণ্য বিক্রয় করছি, আমরা জানি বিক্রয় করলে আমাদের রেভিনিউ জেনারেট হয়, আয় হয়। তাহলে 80,000 টাকা যখন পণ্য বিক্রি করছি, নগদে আমাদেরকে দিচ্ছে 30,000 টাকা এবং চেকে আমরা পাইছি 25,000 টাকা, 55,000 টাকা। আর বাকি যে টাকাগুলো ওগুলো হচ্ছে দেনাদার, বাকি 25,000 টাকা হচ্ছে দেনাদার। তাহলে আমাদের দেনাদারও সম্পদ, নগদও সম্পদ, ব্যাংকও সম্পদ। তাহলে তিনোটা সম্পদ একসাথে হয়েছে, তার মানে ওইদিকে আমাদের সম্পদগুলো যোগ হয়ে যে পরিমাণ এখানে সম্পদ এবং মালিকানার সত্ত্বের সাথে সম্পর্কিত। তাহলে আমাদের সম্পদ হচ্ছে 80,000 টাকা, মালিকানার সম্পদ হবে 80,000 টাকা। তাহলে আমরা এখানে দিব আয় বাবদ যোগ, আয় বাবদ আমরা যোগ করব 80,000 টাকা। তাহলে আমাদের এখানে হলো 2,00,000, আচ্ছা 2,25,000 টাকা। ওকে, এবার আমরা দেখি জানুয়ারি 9 বলা আছে বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা। ওই যে মনে আছে জানুয়ারি 2-এ আমরা জানুয়ারি 4-এ আমরা বেলাল এন্টারপ্রাইজ থেকে 10,000 টাকা আমাদের পাওনা ছিল, পাওনাতে আমরা 10,000 টাকা উল্লেখ করছিলাম। ওই 10,000 টাকা যখন আমাদের পরিশোধ করা হয়েছে, তাহলে নগদ থেকে 10,000 টাকা কমে গেল, সম্পদ কমে গেল। ওইদিকে যেহেতু আমরা ঋণ পরিশোধ করে ফেলছি, আমাদের ঋণটা কমে গেছে, তাহলে এদিকে নগদ কমে গেছে, ওদিকে দায় কমে গেছে, যার কারণে এটা মালিকানা সত্ত্বের সাথে সম্পর্কিত নয়, যার কারণে এটা আমরা মালিকানা সত্ত্বে উল্লেখ করব না। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তীতে দেখি জানুয়ারি 18-তে বলা হয়েছে মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে 8,000 টাকা উত্তোলন। আমরা জানি উত্তোলনটা বিয়োগ হয়, এই জন্য আমরা উত্তোলনটা হলে নগদে বিয়োগ হয় এবং মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ হয়। তাহলে আমরা এখানে জানুয়ারি 18 আমরা বিয়োগ করে দিব উত্তোলন কত? 8,000 টাকা বিয়োগ 0,0,0,7 2,17,000 টাকা। তাহলে এই 2,17,000 টাকা হলো আমাদের মালিকানা সত্ত্ব। সরি, আমরা 2,17,000 টাকা এখানে না লিখে এখানে লিখতে পারি, চূড়ান্তটা আমরা এখানে লিখতে পারি 2,17,000 টাকা। তাহলে আমাদের মালিকানা সত্ত্ব হলো কত? সত্ত্ব হলো 2,17,000 টাকা। এভাবে আমরা মালিকানা সত্ত্বটা নির্ণয় করতে পারি। আরেকটা উপায় আমরা দেখাতে পারি, যেহেতু আমাদের এখানে ব্যয়টা ডাবল নেই বা আয়, এখানে 4 ধরনের মূলধন, আয়, ব্যয়, উত্তোলন 4 ধরনের। যদি আমাদের এখানে ব্যয় ডাবল থাকতো, তাহলে আমরা ব্যয় দুইটাকে একসাথে যোগ করে তারপরে বিয়োগ করতাম, আয় দুইটাকে একসাথে যোগ করে তারপরে বিয়োগ করতাম, ওইভাবে করা যেত। তাহলে আমরা বুঝে গেলাম। তাহলে আমরা যদি অঙ্কটা আরেকবার দেখি, প্রথমে আমাদের 1 তারিখে দেওয়া আছে 1,20,000 টাকা নগদে এবং 17,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে আমাদের মূলধন হলো 1,20,000 প্লাস 17,000 1,90,000। এরপরে আমরা ক্রয় করেছিলাম 45,000 টাকার, ক্রয় বাবদ ব্যয় হয়েছে, আমরা 45,000 টাকা বিয়োগ করেছি। আমরা জানি ব্যয়টাকে আমরা বিয়োগ করি, উত্তোলন বিয়োগ করি, আয় যোগ করি, মূলধন যোগ করি। তারপরে এখানে আমাদের 80,000 টাকার পণ্য বিক্রয় হয়েছে, আমরা জানি বিক্রয় হলে আয় হয়, আয় বাবদ আমরা এখানে যোগ করেছি 80,000 টাকা, 2,25,000 টাকা হলো। এরপরে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করছেন 8,000 টাকা। আমরা জানি উত্তোলন করলে সেটা আমাদের মূল ক্যাপিটাল থেকে বিয়োগ হয়, আমরা এখানে বিয়োগ করলাম 8,000 টাকা বিয়োগ, আমাদের ফাইনাল মালিকানা সত্ত্ব পেলাম 2,17,000 টাকা। এভাবে আসলে মালিকানা সত্ত্বের পরিমাণটা নির্ণয় করতে হয়। ঠিক আছে, আমরা যদি আরেকটা ম্যাথ দেখি, তাহলে এখানে দেওয়া আছে বইয়ের সমস্যা নাম্বার 8-এ বলা হয়েছে যে বলা হয়েছে জানুয়ারি মাসে ব্যবসায়ের মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট আয় এবং মোট ব্যয়ের পরিমাণ আমরা এখান থেকে যে সবগুলো আয় হয়, যেমন বিক্রয় করলে আয় হয়, ভাড়া প্রদান করলে ব্যয় হয়, বেতন প্রদান করলে ব্যয় হয়, এটা ব্যয় হবে, বেতন প্রদান ব্যয়, মালিকের গাড়ি মেরামত এটাও ব্যয়, তারপরে গাড়ি মেরামত করে এত টাকা আয় করা হলো, এটা হবে আয়। তারপরে প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য এত টাকা যন্ত্রপাতি ক্রয় করলে ব্যয় হয়। তারপরে এত টাকা নিয়ে ব্যবসা শুরু করলে এটা মূলধন, এটা আয়ও না ব্যয়ও না, এটা হচ্ছে মূলধন। তাহলে এখানে ব্যয়টা মেরামত করে আয় করলেন এত টাকা, এবং মালিকের গাড়ি মেরামতের এত টাকা ব্যয় হয়েছে। এখানে তাহলে আমাদের আয় এবং ব্যয় নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সমস্ত আয়গুলোকে একসাথে, তাহলে এরকম একটা ছক করব, এরকম একটা ছক করে প্রথমে উপরে দিয়ে লিখবো আয়, এভাবে উপরে দিয়ে আয় লিখে আমরা এরকম একটা ছক করব।
সব করার পরে উপরে দিয়ে লিখবো আয়। আয় লিখে এভাবে দিয়ে আয়ের এন্ট্রিগুলোকে আমরা 1 2 3 ভাবে লিখবো। এখানে এন্ট্রিগুলোকে আমরা শেষ করব। এরপরে আমরা লিখবো ব্যয়। ব্যয় লিখে আমরা আবার 1 2 3 ভাবে লিখে তারপর এখানে আমরা এই হিসাবটাকে ক্লোজ করতে পারবো। তারপর এখানে দেওয়া আছে 1 তারিখ, 16 তারিখ, 28 তারিখ, 30 তারিখে সংগঠিত লেনদেনগুলি হিসাব সমীকরণের প্রভাব দেখাও। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন না, ওইটার মধ্যে আমাদের হিসাব সমীকরণের উপর কীভাবে লেনদেনের প্রভাবটা ছকে দেখাতে হয় আমরা ওটা দেখিয়েছিলাম। তারপরে নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। এখানে বাকি ব্যতীত যেগুলো নগদ লেনদেন আছে, যেমন পণ্যদ্রব্য ক্রয়, এটি নগদের লেনদেন। আসবাবপত্র ক্রয়, এটিও নগদের লেনদেন। নগদ লেনদেনগুলো এখানে দেওয়া আছে, এগুলোকে আমরা আলাদাভাবে একসাথে করে আমরা বের করতে পারবো। তাহলে এভাবে আমরা মালিকানা সত্ত্বের পরিমাণ সহ মোট আয়, মোট ব্যয় ইত্যাদি এগুলো আমরা নির্ণয় করতে পারবো। আশা করি লেনদেন অধ্যায়ের মধ্যে আমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না। সমস্ত প্রবলেমগুলো আমরা এখানে কারেকশন করার ট্রাই করেছি, সবগুলো আমাদের আয়ত্তে আনার ট্রাই করেছি। আপনারা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেন নাই, ওগুলো দেখলেই আমাদের লেনদেন অধ্যায়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে কথা বলব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।